প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। আজকে আমাদের সাথে একজন শিক্ষক উপস্থিত আছেন অতিথি হিসেবে। তিনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করছেন। তার নাম উম্মে ফারহানা। স্বাগতম উম্মে ফারহানা, আপনাকে কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আপনাকে খুব সুন্দর লাগছে আজকে, দারুণ একটা শাড়ি পরেছেন, একটা লাল টিপ পরেছেন, অসাধারণ লাগছে। আপনার এই বইটা আমি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম, বাতাসে ফুল ঝরে যায়। বইটার ফ্ল্যাপে যখন পড়ছিলাম সেখানে বিরহ, বিচ্ছেদ, স্বপ্ন এইগুলো নিয়ে কথা বলা হয়েছে। একটু এই বইটা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, পরে জানবো আপনার লেখক হওয়ার গল্প। কিন্তু এই বইটা আসলে আপনি কি নিয়ে লিখেছেন, বইতে কি আছে এটা একটু জানতে চাই। আচ্ছা, এই বইটা মূলত মূল থিম হচ্ছে মৃত্যু। ফুল ঝরে যায়, মানে ঝরে যাওয়া মানুষের জীবনকে একভাবে ফুলের সঙ্গে তুলনা করা, এরকম একটা ব্যাপার। এই একটা গান আছে, গান পোকার লেখা, মামুন মিজানুর রহমানের লেখা গান। সেই গানের প্রথম লাইন বাতাসে ফুল ঝরে যায়, ওখান থেকে নামটা আমি নিয়েছি। সেটা আমি লিখেও ছিলাম, কিন্তু ফ্ল্যাপ থেকে পরে বাদ পড়ে গেছে লেখাটা। এই ওখানে ওই গানটা যারা শুনেছে তারা হয়তো আরো বেশি রিলেট করতে পারবে। ফুল ঝরে যায় মানে ফুল আসলে ঝরে যাওয়ার জন্যই ফোটে। ব্যাপারটা অনেকটা এরকম যে মানুষের তো মৃত্যু অবধারিত, অনিবার্য। পৃথিবীতে আর সব কিছু আপেক্ষিক, কিন্তু মৃত্যুটা একদম পরম সত্য। তো এই যে মৃত্যু, এটা একটা মূল থিম। একজন মানুষ মারা যাচ্ছে, ব্যাক কভারে কিন্তু আছে যে একজন মানুষ মারা যাচ্ছে। সেই মারা যাওয়াকে কেন্দ্র করে পুরো গল্প। যে মারা যাচ্ছে তার গল্প, তার সঙ্গে সম্পর্কিত আর সবার গল্প। একদমই খুবই পারিবারিক একটা বিষয়। এবং সেখানে সেই যিনি মারা যাচ্ছেন, রিমঝিম নামে মেয়েটা, তার যে ট্রাবলড ম্যারেজ, এটা একটা বড় ইস্যু এখানে এই বইতে। আচ্ছা, তার মানে একজন নারীর জীবনের গল্প বোধহয় উঠে এসেছে। হ্যাঁ, একভাবে ঠিক। নারীটার সঙ্গে তার স্বামী বা তার সঙ্গে আর যার সম্পর্ক ছিল সেই মানুষটা, তাদের সকলের সম্পর্ক, মানে একটা জটিল ব্যাপার আর কি এখানে। সম্পর্কের জটিলতা, সম্পর্কের জটিলতা, কেন আসলে মানুষ ট্রাবল ম্যারেজে থেকে যাচ্ছে, বা ট্রাবল হওয়ার পরেও কেন তারা সেই সম্পর্ক থেকে বের হয় না, বা সেই কষ্টটা ভোগ করে, এবং এক একজন এক একভাবে ভোগ করে। এখানে কাউকেই দোষ দেওয়ার কিছু নাই, ব্যাপারটা এরকম। এক একজন এক একভাবে ভোগ করে, কিন্তু সমাজের চিত্রটা কোর জায়গা থেকে একটু একই রকম, যে সবাই আসলে, অনেক মানুষ আসলে যারা এই ট্রাবল ম্যারেজটা সাফার করে, তাদের গল্পটা কোর জায়গাতে কিছুটা কি হয়তো একরকম। আপনি কি সেখান থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়েছেন? একভাবে ঠিক। যে এই যে এখানে একজনের না, যে যার কারণে মেইন ক্যারেক্টারের বিয়েতে বিবাহিত দাম্পত্য সংকট শুরু হলো, সেই ওই ব্যক্তিকেও একই রকম দাম্পত্য সংকটে ভুগতে হচ্ছে, অল বিকজ অফ দিস ইনফ্যাচুয়েশন অর হোয়াট এভার ইউ কল ইট। যে তাদের মধ্যে যে দুজন বিবাহিত মানুষ কোনোভাবে আকৃষ্ট হয়ে যায়, তখন তাদের দুজনের বিয়েই নষ্ট হয়ে যাচ্ছে, বা কোনো না কোনোভাবে, ইভেন ইফ ইউ ডোন্ট কল ইট ফেইল, বাট ডিস্টার্বড, তাদের দুজনের বিয়েই ডিস্টার্ব হয়েছে, দুজনের দাম্পত্য সম্পর্কই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা হচ্ছে কি মানে ব্যাপারটা, যে আসলে কাকে আসলে দোষ দিবেন, সবাই তো কষ্ট পাচ্ছে। আমি যখন আপনার এই বইয়ের পেছনের ফ্ল্যাপটা পড়ছিলাম, এখানে বাকি বইগুলোর যখন নাম দেখলাম, অন্যরা বা টক টু মি, রাত্রি শেষের গান, আপনার সাথে কথা বলছিলাম যে বেশিরভাগ বই হচ্ছে এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো নিয়ে, এই বাস্তববাদিতা নিয়ে। বিভিন্ন জনরা আছে, ওয়েস্টার্ন জনরা আছে, থ্রিলার আছে, সাইকো থ্রিলার আছে। আপনি কেন এই মনস্তাত্ত্বিক জনরাটাকে বেছে নিলেন, বা বাস্তববাদী গল্প বলাটাকে কেন আপনার কলমে বাস্তববাদী গল্পগুলো উঠে আসলো? আচ্ছা, এখন দেখেন যে মোটা দাগে যে ফিকশনের ভাগ আছে, বিভাজন, জনার ফিকশন আর লিটারারি ফিকশন। আপনি যদি সারা দুনিয়ায় খোঁজ নেন, দেখবেন যে সব জায়গায় কিন্তু লিটারারি ফিকশন বিক্রি কম হয়, কিন্তু ভ্যালিউ বেশি থাকে সেটার। আর জনার ফিকশন বিক্রি বেশি হয়, সেগুলো থেকে সিরিজ হয়, জনপ্রিয় হয় অনেক। কিন্তু জনার ফিকশন কিন্তু অতটা বনেদি না। জনার ফিকশন কিন্তু মানুষ একটু ভাবেই দেখে, পেপার ব্যাকে বের হচ্ছে বা এরকম ভাবে। ধরেন আপনার গেম অফ থ্রোনস, বা কি নাম বলে ওইটাকে, কি লর্ড অফ দ্য রিংস বা হবিট সিরিজ খুব বিক্রি হয়, কিন্তু সেগুলোর তুলনায় কিন্তু যারা লিটারারি ফিকশন লেখেন, তাদের লেখার কিন্তু বেশি, মানে তাদের গুরুত্ব বা ভারিত্ব বেশি। তো ওই জায়গা থেকে জনার ফিকশন লেখাটা আমার কাছে মনে হয়েছে যেটা এক ধরনের পপুলার ধারা। এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার তো আসেও নেই, মানে আমার একমাত্র টক টু মিতে একটা গল্প আছে সুজানা নামে, সেটাকে একটু সাইফাই বলা যেতে পারে। সাইফাইও ঠিক না, একভাবে একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যাপার ছিল। এছাড়া কখনোই আমার মাথায় আসলে গথিক বা থ্রিলার বা ডিটেকটিভ বা এগুলো আমার মাথায় আসে নাই। যদি আসতো তাহলে আমি হয়তো লিখতাম।
কিন্তু আসে নাই প্রথম কথা, দ্বিতীয় কথা আমি চেষ্টা চরিত্র করে জনপ্রিয় ধারায় যাওয়ার জন্য জনর ফিকশন লিখতে চাই না। আচ্ছা, এই আর কি। এই জন্য এই ধরনের গল্পে থাকতে হ্যাঁ মানে চাইছেন। এটা কমই হোক, আরো কম মানুষ পড়ুক, কিন্তু তারপরেও আমি এরকম জিনিসটা মানসম্পন্ন হোক, হ্যাঁ, গুণসম্পন্ন হোক, আমার যা কম ভালো মানুষ লাগে। পড়ুক, হ্যাঁ। এখানে কি এমন একটা ধারণা কি কাজ করেছে যে এই ধারায় যদি আপনি লেখেন তাহলে আপনি একটু বেশি মানুষের গল্প বলতে পারবেন মানুষকে, বা একটু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, এমন কোনো চিন্তা কি কাজ করেছে এই ধরনের লেখালেখি? না না না, লিটারারি ফিকশন কম মানুষ পড়ে, জনর ফিকশন বেশি মানুষ পড়ে, থ্রিলার আচ্ছা। বেশি পড়ে, থ্রিলার, ডিটেকটিভ, গথিক এগুলো মানুষ বেশি পড়ে, ভূতের গল্প এগুলো সব বেশি পড়ে। জনর ফিকশন কমই, মানে লিটারারি ফিকশন মানুষ কমই পড়ে। তো আমি জানি আমার লেখক পাঠক কম হবে, এই ধারায় থাকলে আমার পাঠক কম হবে, আমার বই বিক্রি কম হবে, আমি রয়্যালটি কম পাবো, জনপ্রিয় কম হব, কিন্তু সেটা নিয়ে আমার সমস্যা না। কারণ আমার কাছে মনে হয়েছে কি, আমি তো আসলে লিটারেচারের ছাত্রী ছিলাম, তারপরে আমি যখন লেখা শুরু করলাম, সাহিত্য পড়ালাম অনেক বছর, তারপরে আমি লেখা শুরু করলাম, মানে লেখা প্রকাশ করা শুরু করলাম। লিখি আমি অনেক আগে থেকে, স্কুলে পড়াশোনা থেকে, কিন্তু প্রকাশ যে করা যায় সেটা আমার মনে হয়েছে সেই এই 2015-16 দিকে, যখন আমার ফার্স্ট বইটা বের হলো, 2 বাচ্চার মা হয়ে যাওয়ার পর। তখন যখন আমার মনে হয়েছে যে আমি আসলে লেখাটা প্রকাশ করব, বা ওইটুকু কনফিডেন্স পেয়েছি যে লিখতে পারি আমি, তারপরে আমি আসলে ওই যে লিটারেচারের যে একদম পিওর এসেন্স, ওইটাকেই আসলে মুখ্য হিসেবে ধরেছি, যে আমি যদি সত্যিকার অর্থে ভালো সাহিত্য করতে চাই তাহলে আমি আসলে এই ধারাই আসলে লিখবো। আচ্ছা, কম পাঠকের কাছে গেলেও অসুবিধা নেই, কিন্তু আমার মনের কথাটা যেন আমি আমার পছন্দ মতো উপায়ে বলতে পারি। একদমই, হ্যাঁ। আপনি লেখালেখি করছেন কত বছর যাবত? সেটা শুরুটা কিভাবে হলো? আচ্ছা, লেখা আমি না একদম ওই যেটা হয় যে ছোটবেলা থেকে ওই ডায়েরি বা ইয়েতে আমি হচ্ছে যে লিখতাম, তখন ওই যেটা হয় কাউকে পড়তে দিতাম না, ছড়াও লিখতাম অনেক সময়, ছোট বাচ্চারা মানে টিনেজ বয়সে যেরকম করে। তারপরে কলেজে উঠে আমি ওই প্রথম আলো, ভোরের কাগজ বা আরো অনেক পত্রিকা থাকতো, সেখানে পাঠকের পাতা টাতা থাকতো, সেখানে লিখতাম। তারপর অনেক বছর আর কিছু লিখি নাই। তারপর অনার্স ফাইনাল ইয়ারে যখন পড়ি তখন আমি আবার গল্প লেখা শুরু করছি, তারপরে সেটা আর খুব বেশি আগায় নেই। তারপরে ওই টোটালে কিছু ছাপা হলো, তখন বেশ কিছু গল্প যখন ছাপা হয়ে গেল তখন আমার বন্ধু-বান্ধবরা বললো তাহলে বই করো। তারপরে ওই 16-তে প্রথম বই দীপাবলি, ওখানে 10-12টা গল্প ছিল। তারপরে অনেকদিন আর হয়নি, করোনার পরে গিয়ে 22-এ আরেকটা বই বের হয়েছে, সেটা হচ্ছে ফৌজিয়া রাম্মা আর অন্যরা, সেটা এরকম 12-14টা গল্প ছিল। তারপরে 23-এ আরেকটা, এর মধ্যে তো সবাই আমি জেনে ফেলছে যে আমি লিখি, অনেকে হচ্ছে লেখা চাইতে শুরু করলো, বিভিন্ন পত্রিকায় বই বের করার খুব একটা আমার আগ্রহ ছিল না, কিন্তু যেটা হয় যে পোর্টাল পত্রিকা ছড়িয়ে ছিটিয়ে থাকে, কেউ পড়তে চাইলে তাকে দিতে পারি না, তখন আমার মনে হলো বই থাকলে ভালো, কম্পাইলড হবে। তারপরে টক টু মি বের হলো, তারপরে ঈদ সংখ্যায় লেখা চাওয়া শুরু করলো ঈদ সংখ্যার সম্পাদকরা আমার কাছে। তারপরে ঈদ সংখ্যা বেশ কিছু ছাপা হলো। রাত্রি শেষের গানটা ঈদ সংখ্যায় বের হয়েছিল, উপন্যাস, ওইটার নাম ছিল গ্রাসিয়াস আলা ভিদা। তারপরে নামটা কঠিন এবং বিদেশি নাম দেখে ওইটা চেঞ্জ করে রাত্রি শেষের গান নামে বের হয়েছে। এই তার মানে এই যদি ধরেন 10-12-13 বছর হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন এবং একই সাথে এখন ইংরেজি বিভাগেও শিক্ষকতা করছেন। আপনার কি এমন কোনো পরিকল্পনা আছে যে আপনার বইগুলো আপনি নিজেই ইংরেজিতে অনুবাদ করবেন? আমি ইংরেজিতেও লিখি, আমার বেশ কয়েকটা গল্প বিভিন্ন পোর্টালে বের হয়েছে, প্রিন্টে এখনো আসে নাই, কিন্তু পোর্টালে বের হয়েছে, প্রাচ্য রিভিউতে, সেতু ম্যাগাজিনে, তারপরে এশিয়ান এজে একটা গল্প 2 ভাগ করে বের হয়েছিল, গল্পটার নাম আবু হুরায়রা। তো ওগুলো লিঙ্ক কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না, কিন্তু অনেক বেশি হয়নি। আর ইংরেজিতে বই প্রকাশ করার একটু ঝামেলার ইন সেন্স দ্যাট ইংরেজির পাঠক নাই, তো ইংরেজি গল্পকে পড়বে, তো এই জন্য আর বইটই করা হয় না। আর অনুবাদ যেটা আপনি বললেন, অনুবাদ, হ্যাঁ, আমার মনে হয় অনুবাদটা তো আমরা কি জন্য করি, যখন একটা ইউনিভার্সাল অ্যাপিল থাকে একটা জিনিসের, বাইরের দেশের পাঠকও পড়তে পারবে, পড়ে রিলেট করতে পারবে, এরকম কিছু যদি লেখা হয় সেক্ষেত্রে সেটাই অনুবাদের যোগ্য থাকে। আদারওয়াইজ আমার দেশের একটা গল্প যেটা খুবই বাংলাদেশি একটা স্টোরি, সেটাতে কিন্তু বাইরের দেশের পাঠক আগ্রহী হবে না, কাজে ওই কষ্ট করে অনুবাদ করার কোনো মানে নেই। এমনি কি ইচ্ছা আছে কিনা, যারা শিক্ষকতা করেছেন, আমি এর আগে অনেকজনের সাথে কথা বলেছি, যে ওনারা কিন্তু দেখা গেছে ওনাদের লেখালেখির শুরুটাই হয়েছে অনুবাদ থেকে, ইংরেজি ভাষার সাহিত্য ওনারা বাংলায় অনুবাদ করেছেন। হ্যাঁ, আমি সেটাও করেছি। আমি যে অনেকটা অনুরোধের ঢেকে গেলার মতন মার্গারেট অ্যাটউডের গল্প, তারপর ভিএস নাইপলের গল্প, এগুলো আমি অনুবাদ করেছি প্রথম আলোর জন্য। সেগুলো কিন্তু আমি বই বের করি নাই, কারণ অনুবাদটা আমার কাছে বেগার খাটা মনে হয়। বেগার খাটা ইন এ সেন্স দ্যাট আমি তো আসলে অনুবাদ পড়ি না, আমি পড়ি মূল ইংরেজিতে পড়ি। আর অন্যদের জন্য যেটা অনুবাদ করা, অনেকে যারা পড়ে, আমি সেটার পক্ষপাতী না, আমি চাই সবাই মূল ভাষায় পড়ুক। এখন অনেকে মূল ভাষায় পড়তে পারে না, যেমন আমার আম্মা
বাংলা উপন্যাস পড়েন, খুব অনেক বেশি গল্প পড়েন, উপন্যাস পড়েন, কিন্তু উনি ইংরেজিতে পড়তে পারেন না। তো আমার জন্য আমি প্রথম একবার অনুবাদ করতে চাইছিলাম দ্য শ্যাডো লাইন্স, অমিতাভ ঘোষের। আমার মনে হচ্ছে এত ভালো একটা গল্প আমার মা পড়তে পারো, আমি তাহলে অনুবাদ করবো। বেশ খানিকটা করেওছিলাম, 3rd ইয়ারে পড়ি তখন আমি আচ্ছা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। পরে আর ওটা শেষ হয় নাই, হলে হয়তো আমি প্রকাশ করতাম, কিন্তু এখন আমি নিজের গল্পটাই লিখতে চাই, অনুবাদটা আমি করতে চাই না, এখন করতে চান করতে চাই না। আর যদি আমি মনে করি আমার লেখা অনুবাদ তাহলে হয়তো করব, বা কিছু গল্প আমি নিজে একদম সরাসরি ইংরেজিতেই লিখবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপা। একটা শেষ প্রশ্ন করব আজকে আপনাকে, এবারের বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? এবারের বইমেলাতে আমি সবার কাছে শুনতে পাচ্ছি যে বইমেলায় লোকজন কম আসতেছে, এবং বইমেলার সে আগের পরিবেশটা নাই এরকম। আমি তো আজকেই ফার্স্ট আসলাম, আমি এই খেয়ালটা করি নাই। তবে আমার মনে হয়েছে যে স্টলগুলো আরো বেশি অর্গানাইজ হওয়া উচিত। এত বছর ধরে হচ্ছে, যেমন খুঁজে পেতে সমস্যা হচ্ছে, এই ব্যাপারটা আরো বেশি তথ্য কেন্দ্র থাকা দরকার। হ্যাঁ, আর তারপরে এরকম আরো বেশ কিছু হাইজিন মেনটেন করার ব্যাপারে বেশ কিছু বিষয়, আরো বেশি ট্র্যাশ ক্যান্স, এগুলো মনে হয় থাকলে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ আপা, ভালো থাকবেন। আপনার সাথে আড্ডা দিয়ে দারুণ লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা কিন্তু প্রতিদিনই এভাবে আড্ডা দেই, নতুন লেখক, কবি, সাহিত্যিক বা প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক যারা আছেন তাদের সবার সাথে গল্প করি, জানার চেষ্টা করি যে তারা তাদের বইটা কোন চিন্তা থেকে লিখেছেন, এবং একই সাথে এই বইটা যদি আপনারা কেনেন, আপনারা আসলে এই বই থেকে কি আহরণ করতে পারবেন। আমাদের আড্ডা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।